আমরা গত সপ্তাহে যে আলোচনাটি করছিলাম সে আলোচনাটি আমাদের আজকের দিনে আমাদের সকলের জীবনে অত্যন্ত প্রাসঙ্গিক। আমি আগের দিনে বলছিলাম যে আমাদের জীবন কিছুকাল আগেও, মানে ৬০-৭০ বছর আগেও আমাদের জীবন যৌথ পরিবার কেন্দ্রিক ছিল। প্রধানত মানে একই পরিবারে ২-৩ জেনারেশনের মানুষ একসঙ্গে বসবাস করতেন। বাবা, জ্যাঠামশাই, কাকা, কাকিমা, তাদের ছেলেমেয়েরা সবাই একসঙ্গে থাকতেন। এবং এই যে সবাই একসঙ্গে থাকা, হয়তো ২৫-৩০ জন লোক একসঙ্গে থাকছেন একটা পরিবারের, তাতে অনেকের অসুবিধা হতো, থাকার জায়গা, খাওয়ার অসুবিধে, আরো অনেক অসুবিধা হতো। কিন্তু মানুষ কোনো এই নিয়ে অভিযোগ অনুযোগ করতেন না। এই জন্য কোনো কমপ্লেন ছিল না যে আমাদের এই অসুবিধা হচ্ছে থাকতে, খেতে। এই যে আমাদের মনে, আমাদের চিন্তার মধ্যে যে কোনো অনুযোগ অভিযোগ থাকে না, এটা একটা ভালো লক্ষণ। এতে কি বোঝা যায়? এতে বোঝা যায় যে আমাদের জীবনে অনেক বেশি আমরা সহনশীল হতে পারছি, সহ্য করতে পারছি, অনেক অসুবিধাকে অগ্রাহ্য করতে পারছি। অসুবিধা হচ্ছে কিন্তু এগুলিকে অগ্রাহ্য করতে পারছি। আজকের আমাদের জীবন আত্মসর্বস্ব এবং আত্মকেন্দ্রিক। সেখানে এই অসুবিধাগুলোকে অগ্রাহ্য করা, অস্বীকার করার কোনো চেষ্টা আমাদের মধ্যে নেই। পরে কি করে আমরা আরো বেশি সুখে থাকবো, আনন্দে থাকবো, এটাই আমাদের চিন্তাকে প্রায় গ্রাস করে ফেলছে। তাই আমরা আগের দিনে বলছিলাম, শ্রীরামকৃষ্ণ এমন একটি সময় এসেছেন পৃথিবীতে যখন যৌথ পরিবার প্রায় ধ্বংসের মুখে চলে যাচ্ছে। যৌথ পরিবার আজকের জীবনে অকল্পনীয় বললেও অত্যুক্তি হয় না। ২-৩ জেনারেশনের মানুষ একসঙ্গে একটা পরিবারে থাকবে, আজকে ভাবতেই পারছি না, আমরা ভাবাই যায় না। কারণ আমাদের মধ্যে এমন আত্মকেন্দ্রিকতা এবং আত্মসর্বস্বতা যে আমরা অন্যদের সঙ্গে আমাদের সুখ দুঃখকে ভাগ করে নেব, শেয়ার করে নেব, এই চিন্তা আমরা করতেই পারি না। অর্থাৎ স্বার্থ সর্বস্বতা আমাদের জীবনকে আজকে গ্রাস করে ফেলেছে, অন্য কিছু নেই আর। আপনারা দেখবেন আমাদের যে দুর্গা প্রতিমা আমরা এখন করি, বাড়ির যে পুজো, এটা ছাড়া, রামকৃষ্ণ মিশনের পুজো ছাড়া আপনারা দেখবেন আমাদের দুর্গা প্রতিমা আগে একটা কাঠামোর মধ্যে একসঙ্গে সবাই থাকত। দুর্গা, ওদিকে লক্ষ্মী, এদিকে সরস্বতী, গণেশ, কার্তিক, এমনকি তাদের যারা বাহন, তারা একটা কাঠামোর মধ্যে সবাই থাকত। তখনকার আমাদের এই যে দুর্গা পূজার কাঠামো, এটাকে আমরা বলতাম পরিবার সমন্বিতা মা দুর্গা। পরিবার সহ, সপরিবারে তিনি আছেন, বাড়ির কর্তা সহ ওই চালচিত্রের মধ্যে কেন্দ্রস্থলে শিব, দেবাদিদেব, মহাদেব বসে আছে। অর্থাৎ সপরিবারে সবাইকে নিয়ে মা পৃথিবীতে আসছেন। 3 দিন মাত্র থাকা, 4র্থ দিন তিনি চলে যাবেন শ্বশুরালয়ে, পিত্তালয়ে আসছেন, হিমালয়ের বাড়িতে। 4র্থ দিন তিনি আবার শিবের বাড়িতে, কৈলাসে, আবার তার যেখানে জায়গা সেখানে ফিরে যাবেন সবাইকে নিয়ে। তো এই যে আমাদের দুর্গাপুজোর যে কাঠামো, প্রতিমার কাঠামো এখন আমরা দেখি সব বিখণ্ডিত। আগে একটা কাঠামোর মধ্যে সবাই ছিলেন,
এখন সব আলাদা আলাদা, সিংহ আলাদা, মহিষাসুর আলাদা, দেবী আলাদা, লক্ষ্মী আলাদা, সরস্বতী আলাদা, সবাই আলাদা আলাদা। একমাত্র শিবকে কিছু করতে পারে না। শিব তো সেই একটা জায়গায় স্থির হয়ে বসে আছে, ওকে সরানোর ক্ষমতা তো কারো নেই। আর ওকে যদি সরানো হয় তাহলে তো সবই নষ্ট হয়ে যাবে। শিব মানে হচ্ছে সুন্দর, শিব মানে হচ্ছে কল্যাণ, শিব মানে হচ্ছে আমাদের সকলের সমৃদ্ধি, শিব মানেই তাই। সুতরাং শিবকে যদি আমরা সঙ্গে না রাখি তাহলে আমাদের মধ্যে যে আসরিক প্রবৃত্তি, যে হিংসা, যে বিদ্বেষ, এখন বিদ্বেষ তো ভয়ঙ্কর। এখন এই বিদ্বেষ যে আকার নিয়েছে এবং যেদিকে ক্রমশ যাচ্ছে, তাতে এই হিংসা এবং বিদ্বেষ ছাড়া যেন আর কিছু আছে আমাদের জীবনে বলে মনে হচ্ছে না। এবং আমাদের এই যে মায়ের প্রতিমা আমরা করেছি বা গড়তাম, পুজো করতাম, আমরা এই মায়ের প্রতিমার মাধ্যমে কিন্তু আমরা কাকে পুজো করতাম? হ্যাঁ, মা সামনে ছিলেন ঠিকই, পরিবার সমন্বিতা মহিষাসুর মর্দিনীকে আমরা পুজো করেছি, কিন্তু আসলে একটা ভেতরে একটা তাগিদ, একটা আকুতি, একটা আরতি আমাদের কাজ করতো, যেটা বাইরে স্পষ্ট ছিল না, প্রতীকের মধ্যে স্পষ্ট ছিল, প্রতীকের মধ্যে ওটাকে আটকে রাখা ছিল, যেটা হচ্ছে আমরা সবাইকে নিয়ে বাঁচব, সবাইকে নিয়ে থাকব। সোভিয়েত রাশিয়ার 1992 সালে সোভিয়েত রাশিয়া ভেঙে গেল। আজকের ছেলেমেয়েরা 1992 পরে যারা বড় হয়েছেন তারা এগুলো বুঝবেন না, জানবেন না। সোভিয়েত রাশিয়া একটা বিরাট একটা দেশ। তখন তো পৃথিবীতে দুটো মহাশক্তি, একটা সোভিয়েত রাশিয়া আর একটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এখন আমেরিকা যুক্তরাষ্ট্র ঠিকই আছে, ওই রকম শক্তি আছে, হয়তো ভেতরে দুর্বল হয়েছে, জানি না সেটা, কিন্তু সোভিয়েত রাশিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এখন রাশিয়া একাই অনেক শক্তিশালী আছে ঠিকই, কিন্তু একক রাশিয়া, আগে সোভিয়েত রাশিয়া ছিল, আরো অনেক দেশ, অনেক রাষ্ট্রকে নিয়ে একটা দেশ ছিল সোভিয়েত রাশিয়া, আজকে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এই যে ভেঙে টুকরো টুকরো হওয়া, এই যে ভাঙনের কথা, ভাঙনের বার্তা, এটা আজকের জীবনের যুগের বার্তা। যুগবার্তা হচ্ছে ভাঙা, গড়ার বার্তা নয়। আমাদের মা যখন আসছিলেন, আজ থেকে 60-70 বছর আগেও যখন আসছিলেন, তখনও এই গঠনের বার্তা নিয়ে, কনস্ট্রাকটিভ একটা মেসেজ নিয়ে মা এসেছেন। তখন পর্যন্ত যে বিভক্ত কি করে হব সেটা আমাদের জীবনের উদ্দেশ্য নয়, তাকে খুঁজে বের করা, কি করে এক থাকব, একত্রে থাকব, সেটাই আমাদের জীবনের বার্তা ছিল, মেসেজ ছিল। এটা হারিয়ে গেছে। স্বামীজি একটা কথা আছে যে এই ভারত হারিয়ে গেছে। এই ভারত বলতে কিন্তু আমি সে আগের ভারতকে মিন করছি, যেখানে এই বাংলাদেশ এই ভারতের মধ্যে ছিল, অর্থাৎ একটা ইউনাইটেড ইন্ডিয়া, অখণ্ড ভারতবর্ষ। যে ভারতবর্ষের জন্যে, যে ভারতবর্ষের হয়ে আমাদের দেশের মানুষ, আমি অবিভক্ত ভারতবর্ষের কথা বলছি, ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করেছিল এবং স্বাধীনতা লাভ করেছিল, ইউনাইটেড ইন্ডিয়া। আমি একজন তখনকার দিনের প্রাচীন এক বিপ্লবীর সঙ্গে পরিচিত হয়েছিলাম। তখন তার বয়স, আমি যখন তাকে দেখি, কথা বলি, তখন তার বয়স 98 বছর হবে, মানে 100 বছর হতে 2 বছর বাকি, মানে প্রায় শতবর্ষের প্রান্ত সীমায় তিনি উপনীত হয়েছেন এবং তাকে দেখতে গেছি। তার কাছে শুনেছি যে আদর্শ, যে ভাবনা তখনকার মানুষকে অনুপ্রাণিত করত, সেই আদর্শ এবং সেই ভাবনাটা হচ্ছে ঐক্যবদ্ধ হওয়ার আকুতি। এই যে লড়াই করেছিল ব্রিটিশের বিরুদ্ধে তখনকার ভারতবর্ষ, অবিভক্ত ভারতবর্ষ, সে হচ্ছে ওইটাই, একসঙ্গে ঐক্যবদ্ধ ভারতবর্ষ। তখন ভাঙার কথা কেউ ভাবছে না। স্বামীজি তো ক্রান্তদর্শী ঋষি,
তিনি বুঝতে পেরেছিলেন ভাঙনের পদধ্বনি শোনা যাচ্ছে, ভাঙনের পদধ্বনি শোনা যাচ্ছে, খুব নিকটেই আসছে সেই ভাঙনের সময়, যখন ভেঙে যাবে দেশ, টুকরো টুকরো হয়ে যাবে। এখন দেখুন এই বাংলাদেশ ভারত থেকে বেরিয়ে গেছে, ওদিকে পাকিস্তান ভারত থেকেই তো অংশ ছিল, ভারত থেকে বেরিয়ে গেছে। এখন আবার চেষ্টা হচ্ছে এই বাংলাদেশকে টুকরো টুকরো করে দেওয়া, ভয়ঙ্কর জিনিস। এই বাংলাদেশকে আবার টুকরো টুকরো করে দেওয়ার প্রয়াস হচ্ছে। এর পেছনে হয়তো বিদেশি শক্তি কাজ করে থাকতে পারে, বা কাজ করছে হয়তো, আমরা জানি না সেভাবে, কিন্তু কাজ করে ক্রিয়াশীল থাকবে, এটা অস্বাভাবিক কিছু নয়। ওদিকে পাকিস্তান নাকি ভেঙে যাচ্ছে, সেখানেও ওরা বালুচিস্তান আর পাকিস্তানের সঙ্গে থাকতে চাইছে না, বলছে আমরা ভারতের সঙ্গে থাকবো। ভারতের সঙ্গে থাকবে কি কার সঙ্গে থাকবে সেটা তাদের ব্যাপার, কিন্তু দেশ যে ভেঙে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে, এটা তো সর্বনাশা একটা ব্যাপার। এবং যে দেশের কথা আমরা ভেবেছি, আমরা এক হয়ে ইউনাইটেড হয়ে, ইউনিফাইড হয়ে আমরা একসঙ্গে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলাম, সেই ভাবটাতে এখন আমাদের মধ্যে নেই। কিন্তু এই যে ভেঙে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে, এগুলো কোনো আনন্দের সংবাদ হতে পারে না, এগুলো দুঃখের সংবাদ। বিভাজন কখনো ভালো হতে পারে না। স্বামীজি 1897 সালে, তখন তো দেশ ভাঙেনি, তারও 50 বছর পরে দেশ স্বাধীন হবে, ভারত টুকরো হবে, পাকিস্তান বাংলাদেশ এসব হবে। কিন্তু তখনই স্বামীজি গেছেন লাহোরে, তখন পশ্চিম পাকিস্তান লাহোর, সেখানে এখনকার পশ্চিম পাকিস্তান, সেখানে গেছেন। কিন্তু তিনি তো ক্রান্তদর্শী ঋষি, তিনি ওখানে পা দিয়েই বুঝতে পারছেন এখানে একটা ভাঙনের প্রয়াস চলছে, ভেঙে দেওয়ার প্রয়াস চলছে, ডিস্ট্রাকটিভ ফোর্স কাজ করছে এখানে। ওখানে গিয়ে বললেন পঞ্চনদের ভ্রাতৃবৃন্দ, মানে পাঞ্জাব, যে পাঞ্জাবের একটা অংশ আজকে পাকিস্তানে, একটা অংশ ভারতে, হে পঞ্চনদের ভ্রাতৃবৃন্দ, আমি আপনাদের সঙ্গে পূর্ব প্রান্ত থেকে, দেশের পূর্ব প্রান্ত থেকে, মানে বাংলা থেকে বার্তা বিনিময় করতে, ভাব বিনিময় করতে এসেছি। কোথায় আমরা ভেঙে টুকরো টুকরো হয়ে যাব সেই কথা শোনাতে আমি আসিনি, আমি এসেছি কোথায় আমরা এক থাকব, কোথায় আমরা এক ভূমিতে একত্রে অবস্থান করব, এবং পরস্পরের মধ্যে যে কমন গ্রাউন্ড, যে কমন সূত্র, একক সূত্র আছে, সাধারণ সূত্র আছে, ওগুলিকে আমরা আবিষ্কার করব নতুন করে, ভাঙার কথা নিয়ে নয়, গড়ার বার্তা নিয়ে, কনস্ট্রাকটিভ নট ডিস্ট্রাকটিভ, এই বার্তা নিয়েই আমি আপনাদের কাছে এসেছি। দেখুন কত, এই স্বামীজির এই 1897-এরও আগে, এটা তো 1886 সালের কথা হচ্ছে। তখন শ্রীরামকৃষ্ণ মানুষকে বলছেন, মাস্টারমশাই তিনি তার বার্তাটা গোটা পৃথিবীর মাঝখানে ছড়িয়ে দেবেন, তাকে বলছেন বাবা মার সঙ্গে প্রীত করে থাকবে। এটা আমি আগের দিনেও বলেছিলাম, বাবা মার সঙ্গে প্রীত করে, মানে ভালোবেসে, যেটাকে আমরা প্রীতি বলি। ওই স্বামীজি বললেন কোথায় আমরা বিভক্ত হব সেই কথা বলতে আমি আসিনি, কোথায় আমরা এক থাকবো, একত্রে অবস্থান করব, সেইটা শোনাতে আপনাদের কাছে আমি আমার ভাব বিনিময় করতে আপনার কাছে এসেছি। তো বুঝতে পেরেছিলেন তিনি, এই পদধ্বনি শোনা যাচ্ছে, ভাঙার পদধ্বনি, ভাঙনের পদধ্বনি। মাস্টারমশাইকে শ্রীরামকৃষ্ণ বলছেন এই কথা নিতে আমরা পাবো, বা আমার সঙ্গে এক থাকবে, আনন্দে থাকবে, মিলেমিশে থাকবে, অনেক অসুবিধা হবে। একসঙ্গে অনেক লোক যদি বাড়িতে থাকে তাহলে অনেক অসুবিধা হয়, থাকা, খাওয়া, শোয়া, সবারই অসুবিধা হবে। আজকে তো আমরা সেটা ভাবতেই পাই না, আজকে তো সিঙ্গেল ইউনিট ফ্যামিলি, স্বামী স্ত্রী, একটি বা দুটি সন্তান, বেশ শেষ, আর কাউকে কোনো সহ্য করতে পারছে না। আমরা সবাই একসঙ্গে কাকাতো, জ্যাঠাতো, খুড়তো, সব ভাই বোন মিলে থাকতাম, অনেক অসুবিধা হতো, কিন্তু আমরা আনন্দ করে থাকতাম। এই যে আনন্দটা করে থাকতাম, আনন্দকে ওই নিরানন্দের মধ্যে আবিষ্কার করতাম, এটাই হচ্ছে
রামকৃষ্ণের বার্তা আমাদের কাছে আজকের দিনে। আর্নল্ড টয়েনবির কথা আগের দিনে বলেছিলাম, পৃথিবীর বিশ্বখ্যাত ঐতিহাসিক। তার 12 ভলিউমের লেসেন্স অফ হিস্ট্রি বলে একটি বই আছে, 12 ভলিউম, 12 খণ্ড। সেখানে তিনি বলছেন ইতিহাসের লেসেনটা কি, ইতিহাসের যে বার্তা, যে মেসেজ, এটা কি। বলছে আজকে আমরা দেখতে পাচ্ছি সবারই কাছেই প্রকট যে আজকে ডিস্টেন্স হ্যাজ বিন অ্যানাইহিলেটেড, দূরত্বটা ধ্বংস হয়ে গেছে। এক মুহূর্তের মধ্যে আপনি এখানে বসেই পৃথিবীর দূরতম প্রান্ত তার সঙ্গে মোবাইলে কথাবার্তা বলছি, যেটা আমি আজ থেকে 15-20 বছর আগে ভাবতে পারতাম না। এখন অনায়াসে অবলীলায় আমরা এখান থেকে বসে গ্রিনল্যান্ড কি আইসল্যান্ড, পৃথিবীর দূরতম প্রান্তের সঙ্গে আমরা কথাবার্তা বলতে পারছি, চলেও যেতে পারছি, ভাব বিনিময়, বার্তা বিনিময় সব করতে পারছি। ওখানে আর্নল্ড টয়েনবি বলছেন যে সায়েন্স হ্যাজ অ্যানাইহিলেটেড ডিস্টেন্স। আজকে বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার সাহায্যে আমরা ডিস্টেন্স, দূরত্বকে ধ্বংস করে দিয়েছি। দূরত্ব আর কয়েক মুহূর্তের ব্যাপার মাত্র। আজকে একজন এই ঢাকা থেকে সকালবেলায় ফ্লাইটে উঠবে, দুপুরবেলায় গিয়ে হয়তো একটা জায়গাতে অনেক দূরে, হয়তো 2000 মাইল দূরে হয়তো লাঞ্চ করবে। তারপর হয়তো আফটারনুন টি, সেটা হয়তো 5টার সময় কি 4:30টার সময়, সেটা হয়তো আর একটা জায়গায় করবে। আবার আরও 2 ঘন্টা পরে কি 3 ঘন্টা পরে পৃথিবীর আরেকটা প্রান্তে গিয়ে রাত্রের আহার করবে। তো এগুলো স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। সায়েন্স হ্যাজ অ্যানাইহিলেটেড ডিস্টেন্স। বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার সাহায্যে আমরা এই ডিস্টেন্সকে, দূরত্বকে ধ্বংস করে দিয়েছি। পৃথিবীর একটা প্রান্ত আজকে আর একটা প্রান্তে গায়ে গায়ে লেগে গেছে, দূরত্ব চলে গেছে। কিন্তু মনের দূরত্ব ক্রমশই বেড়ে যাচ্ছে। আজকের মানুষেরা বলছেন, চিন্তাশীল মানুষেরা উপলব্ধি করছেন যে আজকে একসঙ্গে আমরা হয়তো এক জায়গায় আছি, একটা বাড়িতে আছি, একটা ঘর হয়তো শেয়ার করছি, আমি, আমার স্ত্রী, আমার পুত্র কন্যা একসঙ্গে হয়তো আছি একটা ঘরে, একটা পরিবারের মধ্যে। মনগুলি এক নেই। স্বামী স্বামীর মতো ভাবছে, স্ত্রী তার মতো ভাবছে, আবার সন্তানরা একটু বড় হচ্ছে, তারা তাদের মতো ভাবছে, সব ভেঙে শেষ হয়ে যাচ্ছে। এবং আমাদের শাস্ত্রে এই যে ঐতিহ্য আমাদের আছে, পুরাণ ঐতিহ্য আছে, তো পুরাণের কথা, সেখানে কি আছে? সেখানে আছে আমরা এই কলিযুগে এসে পৌঁছে যাব, তখন ভয়ঙ্কর পরিস্থিতি হবে। যা বলা আছে পুরাণের মধ্যে, কলির কি সিমটম হবে, কি লক্ষণ হবে, সব মিলে যাচ্ছে। বাবার সঙ্গে ছেলের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এখন তো শুনছি বাংলাদেশে একজন পুরুষ মানুষের 4টে বিয়ে স্বাভাবিক ব্যাপার, 3টে বিয়ে, 2টো বিয়ে স্বাভাবিক ব্যাপার। এগুলো স্বাভাবিক ব্যাপার হয়ে যাচ্ছে। আমাদের কাছে মনে হচ্ছে এটা কিছুই না, এটা আমরা আগে ভাবতে পারতাম না। স্বামীজি তখনই ভেবেছেন, ঠাকুর তো তারও আগে ভেবেছেন। সেজন্য তিনি বলছেন মাস্টারমশাইকে, যে ইনি পৃথিবীর মানুষের কাছে তার যেটি মেসেজ যেটি পৌঁছে দেবেন এই কথামৃতের মাধ্যমে, তার কাছে বলছেন, দেখেছেন, জানেন, খবর পেয়েছেন যে মাস্টারমশাইয়ের সঙ্গে তার বাবা মায়ের সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে। মাস্টারমশাই খারাপ করছেন না, খারাপ করছেন এতে আর কেউ, সে কে করছে আমি বলতে পারবো না, কিন্তু খারাপ হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বুঝেছেন এবং তিনি বলছেন, এরকম করে না, বাবা মার সঙ্গে একসঙ্গে থাকতে হবে, ভালোবেসে থাকতে হবে, শ্রদ্ধা নিয়ে থাকতে হবে। দ্যাট ইজ দি মেসেজ অফ শ্রীরামকৃষ্ণ। এই জন্যে ওই আর্নল্ড টয়েনবির মতো অত বড় বিশ্বখ্যাত ঐতিহাসিক তিনি বললেন, শ্রীরামকৃষ্ণ হচ্ছে আজকের যুগ সংকটের পরিত্রাণের বার্তা। তিনি দিয়েছেন এই বার্তাটা, এই যুগ সংকটে পরিত্রাণের বার্তা। কি করে এর থেকে বাঁচবো আমরা, কি করে এর থেকে বেরোবো আমরা। এই যে এত
আত্মসর্বস্বতা, আত্মকেন্দ্রিকতা, শুধু নিজের সুখটুকুই ভাববো, আর কিছু ভাববো না। আমরা তখন ছোটবেলায় দেখেছি, আমার ছোটবেলার কথা বলছি, সেও ধরুন আজকে অনেক দিনের কথা হয়ে গেল, আমারই বয়স এখন ৭৬ বছর চলছে, ৭৬-এ পড়েছি এই ২-৩ মাস আগে। আমার যখন ছোটবেলায় ধরুন ৮-১০ বছর বয়সে আমরা দেখেছি, আমাদের ঠাকুমা ছিলেন, বাবার মা, বাবার বাবা ৩০ বছর বয়সে মারা যান। এই নাকের নিচে একটা ব্রণ হয়েছিল, আপনারা ব্রণ বলেন এই বাংলাদেশে, এক্ষুনি একজন আমাকে ব্রণ বললো, ব্রণ হয়েছে। আমরা ও বাংলাতে ব্রণ বলি না, আমরা ব্রণও বলি, এখানে বলে ব্রণ। সে একটা আঞ্চলিকতা থাকেই ভাষার মধ্যে। ব্রণ, ব্রণ হোক আর ব্রণ হোক, জিনিসটা তো একই। যাকে বলে মুড়ি তাকে বলি চাল ভাজা, সে তো জিনিসটা তো একই। তো সেই আমার দাদু, ওর বাবার বাবা ৩০ বছর মাত্র বয়স, বড় জমিদার টমিদার ছিলেন, খুব সম্ভ্রান্ত জমিদার, প্রতাপশালী। তো তার একটা নাকের নিচে একটা, ওই আপনারা ব্রণ বলেন, আমরা ওই দেশে ব্রণও বলি, এই ব্রণ হয়েছে বা ব্রণ হয়েছে। তখনকার দিনে এই যে নিজে নিজেই শেভ করে নেওয়া, কামিয়ে না, এটা ছিল না। তখনকার দিনে নাপিত থাকতো, এক একটা পরিবারের বাঁধা নাপিত থাকতো, এই নাপিত এসে কামিয়ে দিয়ে যেত। আর তখনকার দিনে ওইসব তো সেপটিক হয়ে যাওয়া, এসব তো চিন্তার মধ্যে ছিল না। তো ওই কামাতে গিয়ে ওই নাপিতের খুঁড়তো, কত জায়গায় কত লোককে কামিয়েছে, দিয়েছে টেনে, একদম ওই ব্রণটা কেটে গেছে বা ব্রণটা কেটে গেছে। সেই রাত্রেই জ্বর চলে এলো, তারপরে সেপটিক হয়ে গেল, এবং একদিনের মধ্যে শেষ, মাত্র ৩০ বছর বয়স। আমার ঠাকুমার বয়স তখন ২৪ বছর। ওই ২৪ বছর বয়স, দুটি পুত্র সন্তান, আমার বাবা, আমার জ্যাঠামশাই, ১ বছরের ছোট বড় ছিল। তাদের বড় করেছেন, মানুষ করেছেন, জমিদারির উত্তরাধিকারী বানিয়েছেন, কিন্তু একজন মহিলা কি করে করতে পারে? লেখাপড়া তখন তো বাইরে শেখার কোনো উপায় নেই, সমাজ এমন নিষ্ঠুর, নিষ্করুণ, বাইরে বেরোতে দেবে না। আর যত নিয়ম কানুন সব মেয়েদের জন্য। এখন তো মেয়েরা প্রতিশোধ নিচ্ছে, যা বেটা, আর আমাদের দেখাবি ঘোড়ার ডিম, যা যা খুশি করবে। এখন তারা এখন যা খুশি করে যাচ্ছে, কে তাদের আটকাবে? এই স্বামীজি বলেছেন যে এখন সেই যুগ আসছে যেখানে লজ্জাহীনা নারীরা নির্লজ্জ। এখন দেখুন আমাদের বিজ্ঞাপন দেখি তো, এটা চোখে পড়ে, অ্যাডভার্টাইজমেন্ট, যে চোখে পড়ছে যে পুরুষের গায়ে যত পোশাক একদম গলা থেকে পা অব্দি সব ঢাকা, আর মেয়েদের গায়ে সব খোলা, যা যত পারিস খুলে দিচ্ছে। এটা কি, এটা কি যুগের বার্তা? এটা কেন হবে? মেয়েরাই তো জগৎকে ধারণ করে, সমাজকে ধারণ করে, পরিবারকে রক্ষা করে। সেই মেয়েরা যদি নির্লজ্জ হয়ে যায়, তাহলে আর কি থাকবে? একবারও চিন্তা করে না আজকের ছেলে, মানে এই দম্পতিরা, যে ছেলে মেয়ের কাছে কি বার্তা যাচ্ছে। তারা তো বড় হচ্ছে, তারা কি ভাবছে, তারা কি বুঝছে আমাদের সম্বন্ধে, স্বার্থ সর্বস্ব, আত্মসর্বস্ব মানুষের সম্বন্ধে কি ভাবছে? ভাবাটা আমার কোনো আর অবসর নেই, চিন্তাও নেই, সময়ও নেই। সবাই এখন ব্যস্ত, তো খুব ব্যস্ত। কিসের জন্য ব্যস্ত সে তারাই জানে। বিজি উইদাউট বিজনেস, কোনো কাজ ছাড়াই তারা ব্যস্ত। এই যে যুগ সংকট আসছে, আত্মকেন্দ্রিকতা, স্বার্থ সর্বস্বতা, এই যুগ সংকটে কে বাঁচাবে? কোন পথ আমাদের রক্ষা করবে? পরিত্রাণের বার্তা কোথায় পাবো? তো আমাদের ওই যে আর্নল্ড টয়েনবি, বিশ্বখ্যাত ঐতিহাসিক, বিশ্বের সর্বশ্রেষ্ঠ বলছি না, কিন্তু সর্বশ্রেষ্ঠদের মধ্যে একজন আর্নল্ড টয়েনবি, তিনি বলছেন এই 60-এর দশকে, বিগত শতাব্দীর 60-এর দশক, 70-এর দশকে তিনি বলছেন এখন গোটা পৃথিবী দুটো ক্যাম্পে ভাগ হয়ে গেছে। তখনকার একটা হচ্ছে, নাম বলছেন না, আমরা বুঝতে পারছি, একটা হচ্ছে সোভিয়েত রাশিয়া, একটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। সোভিয়েত রাশিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, আমেরিকা এখন ভাঙেনি, কিন্তু ভাঙন তো যে কোনো সময় আসতে পারে। আর যেরকম হুমকি দিচ্ছে এখন, ভেঙে দেবো, হুঁক করে দেবো, তুমুক করে দেবো, এ তো কখন ভেঙে দেবে কোনো ঠিক ঠিকানা। পাগলের কাছে যদি আপনার হাতে ক্ষমতা থাকে, সে পাগল তো যা খুশি তাই করতে পারে।
কখন কি করবে কেউ জানে না, ভূতের রাজত্ব হয়ে যাবে তখন। এখন কি হবে আমরা জানি না, ভবিষ্যৎ কোন দিকে চলবে আমরা তাও জানি না। কিন্তু আর্নল্ড টয়েনবি পৃথিবী বিখ্যাত একজন ঐতিহাসিক, সর্বকালের একজন শ্রেষ্ঠ ঐতিহাসিক, তিনি বলছেন যে এই যে ভয়ঙ্কর ক্রাইসিস, যুগ সংকট, এই স্বামীজির জন্মদিন আসছে, জন্মতিথি, সেদিন আমাদের একটা বলে আলোচনা হবে বর্তমান যুগ সংকট এবং স্বামী বিবেকানন্দ। এই যে একটা ওয়ার্ল্ড ক্রাইসিস, এই ক্রাইসিস জিওগ্রাফিক্যাল নয়, সাইকোলজিক্যাল ক্রাইসিস, মানসিক ক্রাইসিস। মনের মধ্যে আমাদের ক্রাইসিস এসে জুটছে এবং ভেঙে চুরমার করে দেবে। আমরা এখনো বুঝতে পারছি না, ভাবছি ও তো ওই দেশটা ভেঙেছে, আমার দেশ তো ঠিকই আছে। আরে ওই দেশটা ভেঙেছে আজকে, কাল যে তোমার দেশের ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে সব, সে তখন কি করবে তোমরা? এবং এইখানেই দরকার, যেটা আর্নল্ড টয়েনবি বলছে, এখন দরকার হচ্ছে সেই বেদের ঋষিদের বাণী। আমাদের বেলুড় মঠের দীক্ষিত ভক্ত নয় তো তিনি, ভারতেরও ভক্ত নয়, তিনি হচ্ছেন একজন বিখ্যাত ঐতিহাসিক, এবং ঐতিহাসিকরা মানেই আমরা আশা করি তারা নিরাসক্ত দৃষ্টি নিয়ে দেখবে, অবজেক্টিভ দৃষ্টি নিয়ে এই পৃথিবীকে, ইতিহাসকে, সমাজকে বিচার করবে। এবং বলছেন এই যুগে এই যে যুগ সংকট এসেছে, এই যুগ সংকটকে রক্ষা করতে পারে, এই থেকে মানব সমাজকে রক্ষা করতে পারে কে, কোন বাণী, কোন অবতার পুরুষ? তো সেই আর্নল্ড টয়েনবি বলছেন, প্রথমেই যার কথা মনে হচ্ছে বা যাদের কথা মনে হচ্ছে তারা হচ্ছেন বেদের ঋষি, কিন্তু আমাদের দীক্ষিত ভক্ত নন, বেলুড় মঠে দীক্ষা নেননি, ঢাকায় দীক্ষা নেননি। তিনি বলছেন বেদের ঋষিদের যে বার্তা, বেদের ঋষিদের কি বার্তা? তিনি বলছেন একং সৎ বিপ্রা বহুধা বদন্তি। সংস্কৃতে এটা বলা আছে, সংস্কৃত ভাষায় বেদের মধ্যে বলা হচ্ছে একং সৎ, সত্য এক, ঈশ্বর এক। যারা সেই সত্যকে বা ঈশ্বরকে উপলব্ধি করেছেন বা করে থাকেন, তারা তাদের মতো করে সেই সত্যকে, উপলব্ধ সত্যকে তারা ব্যাখ্যা করেন বা বর্ণনা করেন। এই কথাটার মধ্যে কি আছে? এর মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে দি মেসেজ অফ টলারেন্স, আর একটা হচ্ছে দি মেসেজ অফ অ্যাকসেপ্টেন্স। আমি অপর মতকে, অপর পথকে আমি টলারেট করবো, মানে সহ্য করব, বিদ্বেষ নয়, সহ্য করব। সহ্য করাটা ভালো, অসুবিধা হচ্ছে তবু সহ্য করছি, তবু একটু ত্যাগ স্বীকার আছে ওর মধ্যে। আর একটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স, আমার মত যেমন আমার কাছে সত্য, তেমনি ওই লোকটার মত তার কাছে সত্য। আমার কাছে যতখানি সত্য আমার মত, তার কাছে তার মতটাও ততখানি সত্য। এই বোধটা আমার আনতে হবে, আমার চিন্তায়, আমার চেতনার মধ্যে এই বোধটা, এই ভাবটা আনতে হবে। এটা ওইটার মধ্যে আছে, বেদের বাণীর মধ্যে। এর বেদ মানে মধ্যে 4টে বেদ আছে, তার মধ্যে প্রাচীনতম বেদ হচ্ছে ঋগ্বেদ। আজকাল জেনারেশন নামগুলো জানে কিনা জানি না, নাম হয়তো শুনে থাকতে পারে। ঋগ্বেদ, সেই ঋগ্বেদের বাণী হচ্ছে একং সৎ বিপ্রা বহুধা বদন্তি। এই ঋগ্বেদ হচ্ছে পৃথিবীর প্রাচীনতম সাহিত্য, দি ওল্ডেস্ট লিটারেচার অফ হিউম্যানিটি, এই ঋগ্বেদ। এর আগে কোনো সাহিত্য ছিল না, ঋগ্বেদ প্রথম সাহিত্য, পৃথিবীর সর্বকালের সর্বপ্রাচীন সাহিত্য। সেই ঋগ্বেদে বলা হলো একং সৎ বিপ্রা বহুধা বদন্তি, সত্য এবং ঈশ্বর একই, শুধু যে যেভাবে তাকে উপলব্ধি করেছে সে সেভাবে ব্যাখ্যা করেছে। পরবর্তীকালে দেখব এক ধর্মের মানুষ সেই সত্যকে একভাবে উপলব্ধি করেছে, আর এক ধর্মের মানুষ একই সত্যকে আরেকভাবে উপলব্ধি করেছে। যার যেরকম উপলব্ধির ধারণের ক্ষমতা সেরকম উপলব্ধি করেছে, তাতে তো সত্যটা আলাদা হয়ে যাবে না। এই বার্তাটা হচ্ছে ঋগ্বেদের বার্তা। এবং এই বার্তার মধ্যে কি আছে? স্বামী বিবেকানন্দ এই সত্যটাকে আবিষ্কার করেছেন, করে বলছেন এর মধ্যে আছে সহন এবং গ্রহণের বার্তা। ভালো করে খেয়াল করুন, সহন এবং গ্রহণের বার্তা কি আছে না? মেসেজ অফ টলারেন্স
এবং দি মেসেজ অফ অ্যাকসেপ্টেন্স। আমি অপরের মতকে সহ্য করব, তাকে মেনে নেব, এবং ওই মতটা যে আমার মত আমার কাছে যেমন সত্য তার কাছে তার মতটা তেমনি সত্য, এই ভাবটা, এটা হলো অ্যাকসেপ্টেন্স। নট অনলি টলারেশন বাট অ্যাকসেপ্টেন্স, পজিটিভ অ্যাকসেপ্টেন্স। আমি সত্য বলে মানি, মন থেকে মানি, ওর মতটাও সত্য, ওটা ভ্রান্ত পথ নয়। কত হাজার হাজার বছর পেরিয়ে গেল সেই ঋগ্বেদের যুগ থেকে। আজকে যখন আমরা এলাম শ্রীরামকৃষ্ণের যুগে, তখন শ্রীরামকৃষ্ণ বললেন যত মত তত পথ। আজকে আপনারা সবাই জানেন এটা, যত মত তত পথ শ্রীরামকৃষ্ণের বার্তা। এবং এই বার্তার মধ্যে কি আছে? ওই দি প্রিন্সিপাল অফ টলারেন্স অ্যান্ড দি প্রিন্সিপাল অফ অ্যাকসেপ্টেন্স। আমি বলবো পজিটিভ অ্যাকসেপ্টেন্স, শুধু অ্যাকসেপ্টেন্স নয়, পজিটিভ। হ্যাঁ, এটাই সত্য। এই বার্তা আজকে জীবনকে, আমাদের যে প্রেজেন্ট ক্রাইসিস, যে যুগ সংকট, তার থেকে রক্ষা করবে। যদি আপনি বাড়িতে আপনার অন্য সদস্যদের মতকে গুরুত্ব না দেন, তাহলে ভেঙে যাবে পরিবার, একদিনে ভেঙে চুরমার হয়ে যাবে। সেজন্য অপরের মতকে গুরুত্ব দিতে হবে, অপরের মতকে মান্যতা দিতে হবে, তবেই তো শান্তি আসবে। লাস্টে প্রাকৃতিক বিপর্যয়, আমেরিকায় দাবানল চলছে, বন্যা, সৌদি আরবে ভূমিকম্প। বন্যাটা কোথায় চলছে? বন্যা চীন, সৌদি আরবে বন্যা, আর ভূমিকম্প হচ্ছে চীনে, দাবানল আমেরিকা। এই যে মানুষের যে আসলে এইসব, এই যে আমরা যুগ সংকটের কথা বলছিলাম না, একটা বিপর্যয় আমাদের। আমরা তো এখানে ঢাকাতে বসে আছি এই মন্দিরের মধ্যে, বুঝতে পারছি না। কিন্তু যদি আপনারা খবর রাখেন দূরদর্শনের পর্দায় বা সংবাদপত্রে গেলে দেখবেন কি ভয়ঙ্কর বিপর্যয় বিশ্ব জুড়ে আজকে চলছে। আজকে আমেরিকায় ক্যালিফোর্নিয়াতে দাবানল গ্রাস করে নিচ্ছে, গ্রামের পর গ্রাম, শহরের পর শহর, সব বিধ্বংসী দাবানল সব পুড়িয়ে ছাই করে দিচ্ছে, মুহূর্তের মধ্যে সব ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। কি ভয়ঙ্কর! আবার সৌদি আরবে বন্যা শুরু হয়েছে, ভয়ঙ্কর বন্যা। এমনিতে ঠান্ডা, শীত, তারপরে যদি বন্যা হয় তাহলে কি অবস্থা হয় মানুষের। আরেকটা হচ্ছে ভূমিকম্প, চীনে শুরু হয়েছে ভূমিকম্প, সারা পৃথিবী জুড়ে সব ওলট পালট হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে, বলছিলাম একটু আগে, পুরাণের মধ্যে আছে কলির শেষে এই লক্ষণগুলো দেখা যাবে। কলিযুগ তো আমরা অলরেডি পৌঁছে গেছি। আমি যখন ক্লাস 8-9-এ পড়তাম তখন দেখেছিলাম একটা পঞ্জিকার মধ্যে যে এই কলিযুগের আয়ু আর কতদিন, তখন দেখেছিলাম ওই পঞ্জিকায় লেখা ছিল 350 বছর। ধরুন আজ থেকে 50 বছর আগে, তাহলে এখন ধরুন 310, এরকম সময় 300 বছর আর বাকি আছে। 300 বছর এমনিতে আপনাদের মনে হচ্ছে অনেক, আমাদের আয়ুষ্কাল তো 100 বছর হতে পারে, নেই, তার থেকে অনেক কমে গেছে। যদিও ওষুধের জন্য এখন আমরা অনেক দিন বেশি বাঁচছি, এটা ঠিকই, কিন্তু এরকম বাঁচা বলে না এগুলোকে। এই আজকে আমি ভাবছিলাম যে ধরুন বয়স হয়েছে, আমার নিজের কথা ভাবছি, 76 বছরে পড়েছি এই অক্টোবর মাসে। এই যে পড়েছি, তখন ভাবছি এখনই তো চলতে ফিরতে অসুবিধা হচ্ছে। একজন বলছে আপনি আরো অনেকদিন বাঁচুন। দূর, বাঁচুন, বেঁচে তো কষ্ট, বাঁচা মানে তো কষ্ট। এরপরে হাঁটতে পারবো না, চলতে পারবো না, রাত্রে ঘুম আসবে না, হ্যাঁ তো জেগেই থাকবো। এই বাঁচার কি দাম আছে? এর সুখ তো নেই, শান্তিও নেই, সুখও নেই, স্বস্তিও নেই। এই বেঁচে কি লাভ? আর এই বাঁচা মানেই দেখবো ভয়াবহতা। এই যে আজকে বলছে আমাকে যে এখনই জানালো প্রাকৃতিক বিপর্যয়ে পৃথিবী বিধ্বস্ত হয়ে যাচ্ছে। এখন মানুষের পাশে মানুষকে দাঁড়াতে হবে। আমরা এখনো ভাবিনি, এই খবরটাতে আজকে কালকে এসছে বা আসছে, এখনো চলে আসছে, আবার কোথায় কি বিপর্যয় হয়ে যাবে। মানুষের পাশে মানুষকে দাঁড়াতে হবে। হ্যাঁ, আপনার টাকা নেই হয়তো হাতে, কিন্তু আপনি তো খাচ্ছেন। আপনি যখন খাচ্ছেন তখন কি একবার ভাবছেন যে পৃথিবীর আর একটা প্রান্তে মানুষ খেতে পাচ্ছে না? এই ঠান্ডার মধ্যে বন্যা নেমে এসছে, গরম বস্ত্র নেই, পোশাক নেই। আমাদের তো আছে ঈশ্বরের কৃপায়, কিন্তু যার নেই
তার কত কষ্ট বা তাদের কত কষ্ট, এই ফিলিংটা আজকে হারিয়ে যাচ্ছে। তবুও বলবো সৌভাগ্যের বিষয়, আজকে কোথায় এই পৃথিবীর এক প্রান্তে এই দুর্ঘটনা ঘটছে, বিপর্যয় ঘটছে, আর এক প্রান্তে মানুষ কিন্তু পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। এটাও বলবো তো মানুষের মধ্যে এই ভাবটা আসছে। হয়তো দুজন লোকের মনে আসছে, 2000 লোকের মনে আসছে না, দুজনের তো আসছে, তারা ফিল করছে। গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ একটি কথা বলছেন, স্বল্পম্যপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। যদি এরকম একটা চিন্তা ভাবনা আমাদের আসে, দুজন লোকেরও যদি আসে, কিন্তু স্বল্প হলেও অল্প হলেও এটা আমাদের মহান বিপর্যয় থেকে আমাদের সমাজকে, সভ্যতাকে রক্ষা করবে। এটা কৃষ্ণের কথা গীতার মধ্যে আছে। তা আমরা যদি এই আমাদের এই বিপর্যয় কিছু করতে হয় মানুষের জন্য, আর অপর প্রান্তের, পৃথিবীর অপর প্রান্তের মানুষের জন্য, আপনাদেরকে আমরা জানাবো। আপনারা আপনাদের সাধ্য মতো, বলছি না যা পারেন সব দিয়ে দিন তা বলছি না, যতটুকু পারবেন আপনারটা রেখে অপরের পাশে দাঁড়ান, অন্তত মানসিকভাবে দাঁড়ান। সেই ভাবটা অন্তত আপনাদের মধ্যে আসুন। একটু ছাড়ুন, একটু হৃদয়কে বড় করুন। শুধু নিজে ভালো থাকবো, আমার বাড়ির লোক ভালো থাকবে, অপরের কথা ভাববো না, সেটা কি স্বার্থপরতা? অবশ্য সেই স্বার্থপরতা হচ্ছে এই যুগের বার্তা, এই যুগের বন। যত বড় স্বার্থপর হও, নিজে খাও, নিজের পরিবারকে খাওয়াও, আর কাউকে খাওয়াতে হবে, কিন্তু স্বার্থপরতা। এই কুকুর ছাগলের মতো বেশ থেকে কী লাভ হবে? কুকুর ছাগল এরকম করে, নিজে খেয়ে নিয়ে বেশ। কিন্তু দেখেছি এরকম যে এই ইতর প্রাণী, মানে কুকুর ছাগল, এদের মধ্যে বেড়াল, এ নিজে খেয়ে নেয়। আবার এটাও দেখেছি, এই কদিন আগে ইউটিউবে দেখছিলাম, একটা পাখি বৃদ্ধ হয়ে গেছে, সে উঠতে পারে না, নিজের খাবার সংগ্রহ করতে পারে না। তখন তার যে শাবক বাচ্চা, সে খাবারটা নিয়ে আসছে, এসে ওই খাবারটা যতটুকুই পেরেছে ও মায়ের মুখে দিয়ে দিচ্ছে, মাকে দিচ্ছে। এর থেকে আমাদের শেখার আছে, ওদের থেকেও আমাদের শেখার আছে। আমরা যে আত্মসর্বস্ব, আত্মকেন্দ্রিক মানসিকতায় আক্রান্ত হয়েছি, কারোর কথা কেউ ভাবছি না, সেই যুগে আমাদের অপরের কথা ভাবতে হবে। এটা শ্রীরামকৃষ্ণ আমাদের শিখিয়েছেন। শুধু নিজের কথা ভাবলে হবে না, অপরের কথা ভাবতে হবে, অপরের জন্য চিন্তা করতে হবে। আগের দিনে বলেছিলাম শেষ কথাটি, আমি তো নিশ্চয়ই বাঁচবো, চেষ্টা করব, অপরে যাতে বাঁচে সেটাও আমাকে ভাবতে হবে। লিভ অ্যান্ড লেট লিভ, এটা হচ্ছে আজকের বার্তা। আমি বাঁচবো এবং আমি বাঁচার সঙ্গে সঙ্গে আরেকজন যাতে বাঁচতে পারে, সেই মানসিকতার আমার মধ্যে ডেভেলপ করতে হবে, তৈরি করতে হবে। আপনারা মন্দিরে বসে আছেন, ভগবানের মন্দির, সবাই নিজেদের পরিবারের লোককে নিয়ে আনন্দে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই সুস্থ থাকার খুব প্রয়োজন। সুস্থ মানে শারীরিক সুস্থতা নয়, মানসিক সুস্থতা। আমার খুব জানাশোনা একটি ছেলে, আমারই ছাত্র, বড় ডাক্তার হয়েছে, খুব বড় ডাক্তার, এখন কলকাতার বিখ্যাত ডাক্তার হয়েছে। তো সে একটি মাত্র তার ছেলে, ও নিজে একজন ছেলে ছিল, তারও একটাই ছেলে, ছেলেকে কত আদর করে মানুষ করেছে। এখন সেই ছেলে পরশুদিন রাত্রেবেলায়, তখন রাত 12টা, একটা ফোন এলো, তোমার ছেলেটা ওই রাস্তায় বসে আছে। ছেলে মানে এই গত বছর হায়ার সেকেন্ডারি পাস করেছে, ওই রাস্তায় বসে আছে। সঙ্গে সঙ্গে তার মা তো অত রাত্রে বাইরে যে আসতে পারছে না, তো বাবাকে ফোন করলো। বাবা হচ্ছে ডাক্তার, সে রোগী টোগী দেখে হয়তো রাত্রেবেলা বাড়ি ফিরছে, তুমি একটু ওই জায়গাতে যাও, ওখানে ছেলে বসে আছে। এর মধ্যে মদ খাওয়া শিখেছে, মদ খাওয়ার মধ্যে শেষ, বুদ্ধিনাশ। বুদ্ধিনাশাৎ গীতার মধ্যে বলা হচ্ছে প্রণশ্যতি। বুদ্ধি যখন গেল তখন তোমার সব গেল। বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি, সব ধ্বংস হয়ে যাবে। আপনাদের মধ্যে যে বিবেক আছে, যে ভালোবাসার ভাব আছে, আছে তো নিশ্চয়ই, কারোর মধ্যে কম, কারোর মধ্যে বেশি, সেই বিবেকের কাছে আমার আহ্বান থাকছে, যদি এই আন্তর্জাতিক বিশ্বব্যাপী বিপর্যয় নেমে আসে পৃথিবীতে এবং তা যদি দীর্ঘায়িত হয়, তাহলে আমরা কিছু যদি করতে পারি আমরা করব, এবং করতে যদি চাই আপনাদেরকেও বলবো, আপনারাও আমাদের পাশে দাঁড়ান। বেশি লক্ষ লক্ষ টাকা দিতে বলছি না, এই যতটুকু পারবেন, 1 টাকা করে দিলেও হবে, 10 টাকা দিলেও হবে, এটা নিয়ে আমাদের পাশে দাঁড়াবেন, মানুষের পাশে দাঁড়াবেন। পৃথিবীর এক প্রান্তের মানুষ আর এক প্রান্তের মানুষের পাশে এইভাবে দাঁড়াবে, এবং সমগ্র পৃথিবী যে এক, ইউনিটি অফ এক্সিস্টেন্স, সমগ্র পৃথিবী যে এক, এই ফিলিংটা আমাদের তখন দৃঢ় হবে।
আপনারা সবাই ভালো থাকুন, আনন্দ থাকুন। আমি দেখছি এইসব কথা বলতে বলতে না আর কথামৃতির মধ্যে ঢুকতে পারছি না। এইসব কথাগুলো বেশি হয়ে যাচ্ছে, কথামৃতির মধ্যে ঢোকা যাচ্ছে। সে ঢোকা যাবে, অনন্তকাল পড়ে রয়েছে, ঢুকতে কোনো অসুবিধা নেই। আজ না হয় কালকে ঢুকবো, এতে কিছু, কিন্তু এই কথাগুলো তো জানা দরকার, মানুষের মধ্যে হ্যামার করা দরকার। হাতুড়ি মেরে মেরে মানুষের মধ্যে যখন চিন্তা জাগে না, চেতনা জাগে না, হাতুড়ি দিয়ে পিটিয়ে তখন এই চিন্তাকে জাগাতে হয়। আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, এবং সবাই একটু অপরের কথা ভাবুন। নিজের ছেড়ে দিন, নিজেরটা তো ভাববেনই, আমি না বললেও ভাববেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু অপরের কথাটাও ভাবতে হবে। এটাই শ্রীরামকৃষ্ণের শিক্ষা, আমাদের মা শারদার শিক্ষা, স্বামী বিবেকানন্দের শিক্ষা। সবাই আপনারা ভালো থাকুন, আনন্দ থাকুন, এবং পাশাপাশি অন্যের কথা ভাবুন। এটা আমাদের খুব প্রয়োজন আজকে।